জনতা পার্টি, হ্যাঁ এটাই এখন সোশ্যাল ট্রেন্ডে চলছে। কয়েক ঘন্টায় যাদের ফলোয়ার্স মিলিয়ন মিলিয়ন বেড়ে যাচ্ছে, অ্যালগরিদমের কারসাজি নাকি বিদেশি এজেন্সির ব্লুপ্রিন্ট? জানেন কি কি এই ককরোচ জনতা পার্টি? এই পার্টি তৈরির আসল উদ্দেশ্যটা ঠিক কি? এটি কি সত্যিই কোনো রাজনৈতিক দল নাকি শুধুই একটা ব্যঙ্গাত্মক দল? বাইরে থেকে দেখে যা মনে হচ্ছে, বাস্তবে কি ঠিক তাই ঘটছে? ককরোচ জনতা পার্টির পর্দার আড়ালে কে? এই দলের নেপথ্যে অনেকেই আবার আমেরিকার ইন্ধন বা ডিপ স্টেট তত্ত্ব দিচ্ছেন। অনেকেই বলছেন যে জেন জিদের উস্কে দেওয়ার জন্যই নাকি এই পার্টি গড়া হয়েছে। এসব কি আদৌ সত্যি? যদি না হয় তাহলে এই দলের এজেন্ডা ঠিক কি? জানেন কি ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন আসলে কি? বিশ্বের আর কোথায় কোথায় রয়েছে এমন দল? কেনই বা তৃণমূলের সাংসদরা এখন নাম লেখাচ্ছে ওই দলে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। জানেন কি কি এই ককরোচ জনতা পার্টি? এর শুরু কিভাবে? তাহলে আপনাদেরকে একেবারে একটু শুরু থেকেই বলি। আসলে গত 15ই মে সুপ্রিম কোর্টে দিল্লি হাইকোর্ট কর্তৃক প্রবীণ আইনজীবীদের স্বীকৃতি প্রদান সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। ঠিক সেই সময় এক আইনজীবী এই স্বীকৃতি পাওয়ার জন্য বারবার আবেদন জানাচ্ছিলেন। আর তখনই আদালত তার এই আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বলেন যে এটি আদালত নিজের বিবেচনায় রায় দেয়, জোর করে আদায় করার বিষয় নয়। শুনানির সময় বিচারপতির বেঞ্চ দিল্লির 30,000 আদালত সহ বিভিন্ন স্থানে আইনজীবীদের ভুয়ো এবং জাল এলএলবি ডিগ্রি এবং পেশাগত যোগ্যতার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আর এই শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আবেদনকারী আইনজীবীর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম এবং আচরণের তীব্র সমালোচনা করেন। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, সমাজে ইতিমধ্যেই কিছু পরজীবী রয়েছে যারা পুরো সিস্টেম বা ব্যবস্থাকে আক্রমণ করে এবং আপনিও তাদের সঙ্গে হাত মেলাতে চান। কিছু তরুণ রয়েছে যারা তেলাপোকার মতো, যারা কোনো কর্মসংস্থান পায় না বা নিজেদের পেশায় জায়গা তৈরি করতে পারে না। তাদের মধ্যে কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যায় এবং সবাইকে আক্রমণ করা শুরু করে। যদিও পরামর্শের সময় তিনি স্পষ্ট জানান যে তার মন্তব্য সাধারণ বেকার যুবকদের উদ্দেশ্যে ছিল না, বরং যারা অবৈধভাবে সিস্টেমে প্রবেশ করছে তাদের জন্যই তার এই বক্তব্য। তবে বিচারপতির এই আরশোলা এবং পরজীবী মন্তব্যের পরেই দেশের যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষ। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। ঠিক এই আবহেই 16ই মে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। মাত্র একদিনেই এক্স এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ পেজটিকে ফলো করতে শুরু করে। এমনকি কয়েক লক্ষ তরুণ তরুণী এই অভিনব পার্টির সদস্য পদ গ্রহণ করে ফেলেন। আপনাদের জানিয়ে রাখি, এই ভাইরাল পার্টির নেপথ্যে রয়েছে 30 বছর বয়সী যুবক অভিজিৎ দীপকে। প্রশ্ন হচ্ছে, কে এই অভিজিৎ দীপকে? অভিজিৎ হলেন একজন 30 বছর বয়সী ভারতীয় ডিজিটাল মিডিয়া এবং পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। অভিজিতের আদি বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। তিনি মহারাষ্ট্রের পুনে থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বোস্টন ইউনিভার্সিটির পাবলিক রিলেশনের এই ছাত্র অতীতে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজও করেছেন। 2020 থেকে 2022 সালের মধ্যে তিনি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে যুক্ত ছিলেন। আর 2020 সালে দিল্লির বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির পক্ষে মিম ভিত্তিক ডিজিটাল ক্যাম্পেইন তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অভিজিৎ দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কার্যালয়ে 2019 থেকে 2021 সাল পর্যন্ত কমিউনিকেশনস ফেলো এবং 2021 থেকে 2024 সাল পর্যন্ত দিল্লির শিক্ষা দপ্তরে কমিউনিকেশন অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন। তো এই অভিজিৎ দীপকেই হলো এই ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। অভিজিতের মতে ক্ষমতায় থাকা ব্যক্তিরা বা বড় বড় প্রতিষ্ঠান সাধারণ বেকার নাগরিকদের তেলাপোকা বা পরজীবী মনে করে। তিনি এই অপমানটিকে বর্জন না করে ব্যঙ্গাত্মকভাবে আপন করে নিয়েছেন। তিনি বলেছেন, তেলাপোকা মানে আরশোলা অত্যন্ত সহনশীল,
আর সমাজ এবং ব্যবস্থা যত পচবে, এই তেলাপোকা মানে আরশোলার বংশবৃদ্ধি তত বাড়বে। ভারতের বর্তমান তরুণদের অবস্থা ঠিক তাই। তবে শুধু মজার ছলে মিম বানানো নয়, অভিজিৎ ককরোচ জনতা পার্টির অফিসিয়াল ওয়েবসাইট এবং এআই চালিত অ্যান্থামের মাধ্যমে ভারতের তীব্র বেকারত্ব, বিচার বিভাগের অবসর পরবর্তী রাজনৈতিক সুবিধা নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থা ত্রুটিগুলোর বিরুদ্ধেও একটি শক্তিশালী যুব আন্দোলন গড়ে তুলতে চাইছেন। নয়া এই রাজনৈতিক ফ্রন্টের আদর্শ বাণী হল ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস মানে আলসেপনা। ইতিমধ্যেই তারা নিট কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদে সরব হয়েছে। এক সাক্ষাৎকারে এই অভিজিৎ বলেছেন, সম্মানীয় প্রধান বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে অল্প বয়সী ছেলে মেয়েদের প্রতিবাদী স্বর তুলে ধরে এই আরশোলা জনতা পার্টি। প্রধান বিচারপতি সংবিধান, বাক স্বাধীনতার রক্ষক, তার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। দীপকের সাফ কথা, অল্প বয়সী ছেলেমেয়েরা সিস্টেমের সমালোচনা করলে তাদের এভাবে ছোট করা যায় না। অভিজিৎ আরও জানিয়েছে, তাদের সংগঠন জাতি বিদ্বেষ বর্জিত, মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলবে। দলে যোগ দেবার জন্য 4টি শর্তও রেখেছেন আবার তিনি। আর তা হলো, আপনাকে এর জন্য বেকার হতে হবে, অলস হতে হবে, অনলাইনে অনেক সময় ব্যয় করতে হবে এবং যারা ভালো সমালোচনা করতে পারেন তারাই যোগ দিতে পারবে এই সংগঠনে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ককরোচ জনতা পার্টির সদস্য সংখ্যা গত কয়েকদিনে রকেটের গতিতে বৃদ্ধি পেয়ে বর্তমানে কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে। ইনস্টাগ্রামে দলটির অফিসিয়াল পেজে ফলোয়ারের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে। আসলে এই ব্যঙ্গাত্মক সদস্যপদ সংগ্রহ অভিযানটি একটি মূলধারার ডিজিটাল গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ককরোচ জনতা পার্টির ওয়েবসাইটে গিয়ে নিজেদের আরশোলা হিসেবে রেজিস্টার করছেন। তবে ব্যঙ্গাত্মক দল হলেও তাদের প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক ব্যবস্থার দিকে আঙুল তোলা ইস্তেহার বেশ নজর কেড়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় 5টা দাবি রেখেছে, আর সেগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, কোনো প্রধান বিচারপতি অবসর নেওয়ার পর রিটায়ারমেন্ট রিওয়ার্ড বা পুরস্কার হিসেবে ওই রাজ্যসভায় কোনো আসন পাবে না। দ্বিতীয়ত, সাংসদের আসন সংখ্যা না বাড়িয়েই নারীদের জন্য সরাসরি 50% আসন সংরক্ষিত করে দেওয়া হোক। তৃতীয়ত, কোনো সাংসদ বা বিধায়ক দল বদল করলে তাকে আগামী 20 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না এবং যে কোনো সরকারি পদে তাকে বসানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আর চতুর্থ, যদি কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়, তাহলে দেশের প্রধান নির্বাচন কমিশনারকে আইনের আওতায় গ্রেপ্তার করতে হবে। আর সর্বশেষ অর্থাৎ পঞ্চম হলো, দেশের বড় বড় শিল্পপতিদের মালিকানাধীন মিডিয়া হাউসগুলোর লাইসেন্স বাতিল করে স্বাধীন এবং নিরপেক্ষ সাংবাদিকতার পথ তৈরি করতে হবে। আগামীতে জেন জিদের নিয়ে সম্মেলন আয়োজন থেকে আরও বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এই ককরোচ জনতা পার্টি। তবে তারা সরাসরি রাজনীতিতে প্রবেশ করবে কিনা, দল হিসেবে নাম নথিভুক্ত করবে কিনা, তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব এখনো রয়েছে। অনেকের মতে এই ককরোচ জনতা পার্টি একটি ডিজিটাল আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। তবে অভিজিৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে হাত মেলানোর কোনো পরিকল্পনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে। ভবিষ্যতে যদি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেও, তাহলেও ককরোচ জনতা পার্টি এই নামটি পাল্টানো হবে না বলে দ্য ফেডারেলকে জানিয়েছে অভিজিৎ। জানেন কি, ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন আসলে কি? বিশ্বের আর কোথায় কোথায় এমন সংগঠন রয়েছে? কেনই বা তৃণমূল কংগ্রেসের সাংসদরা এখন নাম লেখাচ্ছেন এই দলে? তবে কি পরোক্ষে এই ককরোচ দলের সঙ্গে জড়িয়ে রয়েছে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলো? এই দলের নেপথ্যে অনেকেই ওই আমেরিকার ইন্ধন বা ডিপ স্টেট তত্ত্ব খুঁজে পাচ্ছেন। এসব কি আদৌ সত্যি? দেখুন, ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন হলো এমন এক ধরনের দল বা আন্দোলন যা মূলধারার রাজনীতি, সরকার বা বিচার ব্যবস্থার ভুল ত্রুটি, ভণ্ডামি এবং দুর্নীতিকে জনসমক্ষে তুলে ধরার জন্য হাস্যরস, কৌতুক, মিম এবং বিদ্রূপকে কিন্তু কাজে লাগায়। এরা মূলত প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ওপর জনগণের ক্ষোভ এবং হতাশাকে ব্যঙ্গাত্মক উপায়ে প্রকাশ করে।
অনেক সময় এরা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে, তবে এদের মূল লক্ষ্য ক্ষমতা দখল নয়, বরং ব্যবস্থার সংস্কার এবং নাগরিককে সচেতন করে তোলা। ইতিহাসবিদ এবং গবেষকদের মতে বিশ্বের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক ব্যঙ্গধর্মী রাজনৈতিক দল গড়ে উঠেছিল ইউরোপের অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে বা বর্তমান চেক প্রজাতন্ত্র বা চেক রিপাবলিকে। 1911 সালে অস্ট্রিয়ার রাজকীয় কাউন্সিলের সংসদীয় নির্বাচন চলছিল। সেই নির্বাচনে মূলধারার রাজনৈতিক দলগুলোর মিথ্যে প্রতিশ্রুতি এবং সস্তা প্রচারকে ব্যঙ্গ করতে চেক দেশের বিখ্যাত ব্যঙ্গাত্মক লেখক এবং কৌতুক অভিনেতা জারোস্লাভ হাসেক একটি দল গঠন করেন, যার নাম ছিল দ্য পার্টি অফ মডারেট প্রোগ্রেস উইদিন দ্য বাউন্ডস অব দ্য ল। তাদের একাধিক দাবির মধ্যে একটি মজার দাবি ছিল, যদি তারা ক্ষমতায় আসে তবে দেশের সব দুর্নীতিকে আইনি স্বীকৃতি দিয়ে দেবে, যাতে মানুষ অত্যন্ত সৎভাবে এবং কর দিয়ে দুর্নীতি করতে পারে। এখন যদি শুধু রাজনৈতিক ব্যঙ্গের কথা বলা হয়, তবে এর ইতিহাস প্রায় 2400 বছরেরও পুরনো। এর প্রথম উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিসে। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক নাট্যকার অ্যারিস্টোফেনিস তৎকালীন এথেন্সের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের নিয়ে মঞ্চে নাটক বানিয়ে তীব্র বিদ্রূপ করতেন। তাকে পৃথিবীর ইতিহাসের প্রথম রাজনৈতিক ব্যঙ্গাত্মক ব্যক্তিত্বও বলা হয়। বর্তমানে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় এবং রাজনৈতিকভাবে শক্তিশালী ব্যঙ্গাত্মক দল হলো ডাই পার্টেই। এরা শুধু মিম বানায় না, জার্মানির মূলধারার রাজনীতিতে ভোট পেয়ে এই দলের নেতারা আবার ওই ইউরোপীয় ইউনিয়ন সংসদে আসনও ধরে রেখেছেন। আবার যেমন 2006 সালে প্রতিষ্ঠা হয় টু টেইল ডগ পার্টি। হাঙ্গেরির সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মিম এবং গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ শুরু করে তারা ভোটারদের চিরকাল বেঁচে থাকা এবং বিনামূল্যে বিয়ার দেওয়ার মতন মজার প্রতিশ্রুতিও দেয়। বর্তমানে দেশটির স্থানীয় সরকার নির্বাচনে এদের বেশ কয়েকজন কাউন্সিলর বিজয়ী হয়েছেন। আবার কানাডার রাইনোসর্স পার্টিও একসময় খুব জনপ্রিয় ছিল। 1963 থেকে 1993 সাল পর্যন্ত সক্রিয় থাকা এই দলটির দাবি ছিল তাদের দলের প্রধান নেতা হবেন একটি গন্ডার, কারণ রাজনীতিবিদদের চামড়াও ওই গন্ডারের মতোই মোটা হয়। তাদের নির্বাচনী ইস্তাহারে আবার বলা হয়েছিল তারা মাধ্যাকর্ষণ সূত্র বাতিল করে দেবে, যাতে কানাডার নাগরিকদের কষ্ট করে উঁচুতে উঠতে না হয়। তালিকায় রয়েছে আইসল্যান্ডের দ্য বেস্ট পার্টিও। 2009 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পর আইসল্যান্ডের একজন বিখ্যাত কৌতুক অভিনেতা ইয়ন ক্লাতর এই দলটি গঠন করেছিলেন। তিনি প্রকাশ্যেই আবার বলেছিলেন যে তিনি একজন দুর্নীতিবাজ নেতা হবেন এবং কোনো প্রতিশ্রুতি রক্ষা করবেন না। সেদেশের মানুষ ওই মূলধারার রাজনীতিবিদদের ওপর এতটাই বিরক্ত ছিল যে 2010 সালে এই ব্যঙ্গাত্মক দলটি রাজধানী রেইকিয়াভিকের স্থানীয় নির্বাচনে জিতে মেয়র পদ দখল করে নেয় এবং 4 বছর সফলভাবে শহর পরিচালনা করে। আর এই ব্যঙ্গাত্মক বা স্যাটার বক্তব্য বা সাহিত্যের জায়গায় আরও একটি নাম না বললেই নয়। তিনি হলেন আমাদের সুকুমার রায়, যার আবোল তাবোল সহ একাধিক সাহিত্য সমসাময়িক রাজনীতি এবং সমাজনীতি সব ক্ষেত্রেই প্রবল করাঘাত করে গেছে, যা আজও অনেক ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ফলে কনসেপ্ট কিন্তু নতুন নয়, তবে ভারতের রাজনীতির প্রেক্ষাপটে সরাসরি এই প্রথম এমন পদক্ষেপটি দেখা গেল। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ককরোচ জনতা পার্টিতে যোগ দিয়েছেন আবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। মজার বিষয় হলো 2020 সালের 6 ডিসেম্বর নদিয়া জেলায় তৃণমূলের একটি ঘরোয়া সাংগঠনিক বৈঠকে এই মহুয়া মৈত্রই তরুণ সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলে উল্লেখ করেছিলেন। মিটিংয়ে কেন প্রেসকে ডাকা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে পড়ছে? সেই মহুয়া মৈত্র নাকি এখন যোগ দিচ্ছেন কোথায়? আইন এবং সাংবাদিকতায় আসা বেকার যুবক যুবতীদের অপমানের জবাব দিতে তৈরি ওই ককরোচ জনতা পার্টি। ভাবা যায়? মহুয়া মৈত্র সরাসরি আবার এই দলের সদস্য হবার ইচ্ছে প্রকাশ করে এক্সে লিখেছেন, অ্যান্টি ন্যাশনাল পার্টির কার্ড হোল্ডিং মেম্বার হওয়ার পাশাপাশি আমি ওই সিজেপিতে যোগ দিতে চাই।
ককরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেল থেকে তাকে গণতন্ত্রের লড়াকু সৈনিক হিসেবে আবার স্বাগত জানানো হয়েছে। আবার বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদও এই দলে যোগ দেবার যোগ্যতা জানতে চাইছেন। দলটির পক্ষ থেকে চমৎকার রসিকতা করে পাল্টা বলা হয়েছে যে 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জেতাটাই এই দলে যোগ দেওয়ার জন্য যথেষ্ট। আসলে কি বলুন তো, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো স্মৃতি, আর সবচেয়ে বড় সংকটও বোধহয় সেটাই। কারণ রাজনীতিতে যারা আজ প্রেসের স্বাধীনতার পক্ষে গলা ফাটানোর চেষ্টা করছেন, তারাই কখনো কখনো অতীতে ওই সাংবাদিকদের 2 পয়সার প্রেস বলে অপমান করেছেন। তাই মহুয়া মৈত্রের এই ককরোচ জনতা পার্টিতে যোগদানের ইচ্ছে নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 2020 সালে নদিয়ার ওই সাংগঠনিক বৈঠকে প্রেসকে সরিয়ে দেবার যে ঔদ্ধত্য দেখা গিয়েছিল, আজ সেই একই ব্যক্তি যখন সাংবাদিকতা এবং আরটিআই এর সঙ্গে যুক্ত তরুণদের অপমানের বিরুদ্ধে সরব হন, তখন জনতার মনে স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব তৈরি হয়। এই রকম একাধিক দ্বন্দ্বের কারণেই কি ওই মহুয়ার দল তৃণমূল কংগ্রেস 15 বছরের জামানার অবসান ঘটে গেছে? এর উত্তর হয়তো ওই মহুয়াই দিতে পারবেন। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এই 2 পয়সার প্রেসকে এতদিন তুচ্ছ করে সরিয়ে দিতে বলা হয়েছিল, আজকের দিনে সেই প্রেসই কি ওই তৃণমূলের রাজনৈতিক অবক্ষয়, আত্মবিরোধিতা এবং জনবিচ্ছিন্নতার শেষ অধ্যায়ের সাক্ষী হয়ে রইল? তবে ককরোচ জনতা পার্টি বা সিজেপির পেছনে আমেরিকার হাত রয়েছে বলেও কিন্তু অনেকে সন্দেহ করছেন। সত্যি বলতে এখনো পর্যন্ত এর পেছনে আমেরিকার কোনো ভূ রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক হাত রয়েছে কিনা তার কোনো প্রমাণ মেলেনি। তবে আমেরিকার সঙ্গে এই আন্দোলনের 2টি পরোক্ষ এবং স্বাভাবিক সংযোগ রয়েছে। প্রথমটি হলো এই দলের প্রতিষ্ঠাতা অর্থাৎ অভিজিৎ দীপকে বর্তমানে আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি সেখান থেকে এই অনলাইনে এই দলটি গঠন করেছেন এবং আন্দোলন শুরু করেছেন। 2, ভারতীয় আমেরিকানদের সমর্থন। হটমেলের সহ প্রতিষ্ঠাতা বিখ্যাত ভারতীয় আমেরিকান উদ্যোক্তা সাবির ভাটিয়া এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেছেন, ককরোচ বা আরশোলা যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকতে পারে, তাই এটি দেশের সবচেয়ে স্থিতিশীল ইকোসিস্টেম। এই সংযোগ এবং হুহু করে ককরোচ জনতা পার্টির সমর্থন বৃদ্ধির কারণে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ডিপ স্টেট বা কোনো অদৃশ্য শক্তির চক্রান্তের তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করছে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারেই অস্বাভাবিক কিছু নয়। কারণ ভারতে যখনই কোনো নতুন বা ভিন্নধর্মী আন্দোলন দ্রুত সমর্থন পায়, তখনই তার পেছনে কোনো বড় শক্তি বা বিদেশি ইন্ধন থাকার তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি সামনে আসে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে দলটিকে কোনো অদৃশ্য ডিপ স্টেট বা বিদেশি শক্তি সমর্থন করছে কিনা এমন কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই আন্দোলনটি যেভাবে তীব্র এবং কেন্দ্র বিরোধী অবস্থান নিচ্ছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং কৌশলগত ইন্ধন বা সমর্থনের বিষয়টি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খেয়াল করে দেখুন, দলটির নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি, অনেকটা ওই ভারতীয় জনতা পার্টির আদল। আবার এর আগে আমরা দেখেছি বাংলাদেশ এবং নেপালে একটি ইস্যুকে সামনে রেখে তরুণ প্রজন্মকে পথে নামতে, আর তারপর সেই ইস্যুটিকে ছাপিয়ে সরকার উৎখাত করতে, যার পেছনে ওই ডিপ স্টেট তত্ত্বই কিন্তু উঠে এসেছে। এক্ষেত্রেও গোটা বিষয়টি সাধারণ মানুষের ক্ষোভ থেকে শুরু হলেও বর্তমানে এটিকে রাজনৈতিকভাবে ইন্ধন বা হাওয়া দেওয়া হচ্ছে। কেন্দ্র বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করতে ভারতের মূলধারার বিরোধী দলগুলো একে লুফে নিয়েছে। কারণ আগেই বলেছি, দলটির প্রতিষ্ঠাতা ওই অভিজিৎ দীপকে কোনো সাধারণ ছাত্র নন। তিনি আগে আম আদমি পার্টির একজন অত্যন্ত দক্ষ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট ছিলেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দপ্তরেও কাজ করেছেন দীর্ঘ সময়। ফলে রাজনৈতিক ন্যারেটিভ বা প্রচার কিভাবে তৈরি করতে হয় তা কিন্তু তিনি খুব ভালো করেই জানেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ওই মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ এবং বিখ্যাত আইনজীবী এবং সমাজকর্মী প্রশান্ত ভূষণের মতন বড় বড় ব্যক্তিত্বরাও কিন্তু এই ককরোচ জনতা পার্টিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। বিরোধী দলগুলো ভালো করেই জানে যে তরুণদের এই ব্যঙ্গাত্মক আন্দোলন ক্ষমতাসীন দল বিজেপির ভাবমূর্তিকে আঘাত করার একটি দারুণ হাতিয়ার, আর তাই তারাও এই হাতিয়ারকে কাজে লাগাতে যে মরিয়া হবে সেটা বলাই যায়।
অন্যদিকে এই ককরোচ জনতা পার্টির ইস্তাহারেই বলা হয়েছে যে তারা কোনো গোপন ফান্ডিং বা পরিচয়হীন অনুদান নেবে না। এই ডিজিটাল যুগে এই ধরনের আন্দোলন চালাতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। একটি ল্যাপটপ, ভালো ইন্টারনেট ব্যবস্থা এবং কিছু ভাইরাল মিমই যথেষ্ট। তবু যেভাবে রাতারাতি এর ওয়েবসাইট, থিম সং বা অ্যানথেম এবং বিশাল প্রচার নেটওয়ার্ক তৈরি হয়েছে, তাতে আইটি সেল বা ডিজিটাল এজেন্সির পরোক্ষ সহযোগিতা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধী দলগুলোর সমর্থক বা ওই ভারতের বর্তমান ব্যবস্থার ওপর অসন্তুষ্ট কিছু বড় ব্যবসায়ী এবং বুদ্ধিজীবী মহল এই আন্দোলনকে ডিজিটাল প্ল্যাটফর্মে টিকিয়ে রাখতে প্রযুক্তিগত বা প্রচারণামূলক ইন্ধন দেওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আপনি যদি ঠিক এই মুহূর্তেই ওই ককরোচ পার্টির ইনস্টাগ্রামটা খুলে দেখেন, তাহলে দেখবেন যারা ফলোয়ার্স রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ এবং পাকিস্তানের। আমার কথা বিশ্বাস না করে আপনারা নিজেরাও কিন্তু এটা যাচাই করে নিতে পারেন। ফলে পুরো বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। এদিকে আবার কেন্দ্রীয় সরকার ভারতে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি আইনি নির্দেশে ব্লক বা উইথহোল্ড করেছে, যা নিয়ে আবার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। দেখুন, ভারতে কেন্দ্রীয় সরকার আইটি অ্যাক্টের 69A ধারার অধীনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক বা উইথহোল্ড করার ক্ষমতা রাখে। সাধারণত ভুয়ো তথ্য, ঘৃণাত্মক প্রচার এবং আইন শৃঙ্খলার আশঙ্কা বা আদালতের নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তাই আইনগতভাবে সরকারের এই ক্ষমতা সম্পূর্ণ স্বাভাবিক। তবে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট ব্লক হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অন্য কারণে। সমালোচকদের মতে রাজনৈতিক ব্যঙ্গ এবং সরকারের সমালোচনাকারী কণ্ঠস্বরকে দমন করার অভিযোগ এড়ানো কঠিন, কারণ সোশ্যাল মিডিয়া এখন রাজনৈতিক মত প্রকাশের গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। ফলে এমন পদক্ষেপ স্বাভাবিকভাবেই মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই তুলে দিচ্ছে। ভারত সরকার যদি ব্লকিংয়ের কারণ স্পষ্টভাবে প্রকাশ না করে, তাহলে মানুষের সন্দেহ কিন্তু আরও বাড়বে। অর্থাৎ সরকার আইনত পদক্ষেপ নিতে পারলেও স্বচ্ছতা এবং নিরপেক্ষতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গণতন্ত্রে তাই আইন প্রয়োগের পাশাপাশি জবাবদিহিটাও সমানভাবেই জরুরি। কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটবে কিনা সেটা কিন্তু সময় বলবে। তবে এই ককরোচ জনতা পার্টির উত্থানের নেপথ্যে আসল গল্পটা কি শুধুই মাত্র এই সরকারের প্রতি হতাশ যুব সমাজের ক্ষোভের স্ফুলিঙ্গ, নাকি এর নেপথ্যে অন্য কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে, তা জানতে আপাতত আমাদের নজর থাকবে এদিকে। আপনাদের থাকুক এডিটরস ডায়েরির দিকে। আজ এ পর্যন্ত, নমস্কার।